নোংরা রাজনীতি এবং নোংরা সংস্কৃতি এ দুইয়ের কন্দনে বর্তমান বাংলাদেশ যখন বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই প্রকৃতি তার কন্দন শুরু করেছে। প্রকৃতির এই কন্দনে বাংলাদেশের প্রায় 11টি জেলা পানিবন্দী হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। প্রায় 3500টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন 3 লক্ষের মতো মানুষ। ফেনী, দাগনভূঞা একক কেন্দ্রে অবস্থান করছেন প্রায় 4000-এর মতো মানুষ। ক্ষয়ক্ষতির চিত্র যদি তুলে ধরি, তাহলে বর্তমানে সরকারি তথ্য মতে প্রায় 18 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়া, তাদের সম্পদ হারিয়েছেন, তাদের গবাদি পশু হারিয়েছেন। যোগাযোগের মাধ্যম সড়কগুলো ভেঙে গিয়ে যোগাযোগের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সরকারি তথ্য মতে যদিও 18 জন প্রাণহানির কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশে যখন কোনো দুর্যোগ আসে তখন ঠিক কতটুকু প্রাণহানি হয় তা সঠিকভাবে কখনো বলা সম্ভব নয়। সরকারি তথ্য মতে কিছু হয়তো তুলে ধরা হয়, কিন্তু বাস্তবিক অর্থে ঠিক কতজন মানুষ এই পানির সাথে চলে গেছেন তা হয়তো এখনো বলা সম্ভব নয়। এই পানির স্রোত কত হাজার মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে, এই পানির স্রোত কত হাজার মানুষের গবাদি পশু ভাসিয়ে নিয়েছে, এই পানির স্রোত কত হাজার প্রাণ ভাসিয়ে নিয়েছে তা হয়তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি এসব প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা আমাদের দেশে কিসের জন্য হয় এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা বাইরে হয়ে আসতে পারবো, চলুন আমরা সে বিষয় নিয়ে কিছু কথা বলবো আজকে। তার পূর্বে চলুন দেখে আসি এই বন্যার বিপরীতে বর্তমান সরকারের অবস্থান কিরূপ, সরকারের পক্ষ থেকে জনগণের জন্য কিরূপ উপহার পাঠানো হচ্ছে। এই বন্যায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে 3 এবং 3000 টাকা সহায়তার কথা জানানো হয়েছে। দেখুন, বাংলাদেশের মানুষ যখন বিপদের সম্মুখীন, মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, ঠিক তখন 3000 টাকা সহায়তা এবং 3 সহায়তা আসলে হাস্যকর। এছাড়া আবহাওয়া পূর্বাভাস বলছে চট্টগ্রাম, খুলনা, বরিশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বন্যা হয়তো আরো দীর্ঘস্থায়ী হতে পারে, তার সম্ভাবনা রয়েছে। এইসব দিক বিবেচনা না করে বর্তমান সময়ে মানুষ কিভাবে আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে পারবে, তাদের জন্য বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা, তাদের জন্য ঔষধের ব্যবস্থা এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে তার প্রয়োজন মেটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু ভৌগোলিক এবং প্রাকৃতিক অবস্থাগত কারণে কখনো এই অতিমাত্রায় বৃষ্টি মানুষের জন্য আল্লাহর গজব নিয়ে আসে। বৃষ্টির অনুভূতি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যদি আপনি দুটি রোমান্টিক যুগলকে জিজ্ঞেস করেন বৃষ্টির অনুভূতি কিরূপ, তাদের কাছে আপনি এই রোমান্টিক ফিল পাবেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি আপনি নদীর পাড়ে মানুষকে জিজ্ঞেস করেন বৃষ্টির অনুভূতি সম্পর্কে, তখন তাদের কাছে অসহায়ত্বের চাপ আপনি দেখতে পাবেন। যদি আপনি সেই অসহায় পরিবারকে জিজ্ঞেস করেন বৃষ্টি সম্পর্কে, যাদের টিনের মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে, তাদের কাছে তখন মা বাবা হারা সন্তান এতিমের মতো একটি চাপ দেখতে পাবেন। অর্থাৎ মানুষ যখন অতিরিক্ত মাত্রায় দুঃখ পায় তখন তার চোখ দিয়ে পানি আসে, ঠিক তেমনি মানুষ যখন অতিরিক্ত সুখী হয় তখন তার হাসিতে উল্লাসে চোখ দিয়ে পানি আসে। চোখের পানির যেমন দুটি অবস্থান রয়েছে, ঠিক তেমনি বৃষ্টির পানির দুটি অবস্থা রয়েছে। এই বৃষ্টির পানি কারো জীবনে সুখ এনে দেয়, আবার এই বৃষ্টি কারো জীবনকে নিঃস্ব করে দেয়। চলুন দেখে আসি বাংলাদেশে প্রতি বছর কিসের জন্য ভারী আকারের বন্যা হয়ে থাকে। তার প্রধান কারণের মধ্যে একটি হচ্ছে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাবের কারণে ভারতের মেঘালয় এবং আসামে টানা ভারী বৃষ্টি জুন জুলাইয়ে প্রায় 300% বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। দ্বিতীয় কারণটি হচ্ছে নদী ব্যবস্থা সীমাবদ্ধতা ও পর্যাপ্ত নিষ্কাশন। প্রতি বছর বাংলাদেশের নদীগুলো বালু ভরে ভরাট হয়ে যায়, যার ফলে নদীর নাব্যতা হ্রাস পায়। এই নদী তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, যার দরুন খুব দ্রুত বন্যা হয়ে যায়। তৃতীয় কারণটি হচ্ছে ভৌগোলিক ঝুঁকি, অর্থাৎ সমতল ভূমি। বাংলাদেশের প্রায় 80% ভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10 মিটারের কম, যার দরুন এই পানিগুলো খুব তাড়াতাড়ি আমাদের সমতল ভূমিকে আঘাত করে। চতুর্থ কারণটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ তৃতীয় পয়েন্টে বলা হয়েছে সমতল ভূমির উচ্চতা কমে যাচ্ছে এবং চতুর্থ কারণে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ একদিক থেকে আমাদের সমতল ভূমির উচ্চতা কমে যাচ্ছে, ঠিক একই দিকে আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের দেশের অভ্যন্তরে যেসব নদী রয়েছে, এই নদী যখন পানিতে সম্পূর্ণ আকারে ভরপুর হয়ে যায়, তখন নদীর পানিগুলো যখন সাগর পৃষ্ঠে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, ঠিক তখনই শুধুমাত্র এই সাগরের উচ্চতা বৃদ্ধির দরুন এখানে একটি বাধা সৃষ্টি হয়, যার দরুন এই নদীর পানিগুলো সাগরের দিকে যেতে পারে না এবং এই নদীর পানি যখন বেশি উচ্চতা বেড়ে যায় তখন আমাদের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। পঞ্চম কারণটি হচ্ছে মানবসৃষ্ট কারণ। এখানে আমরা দেখতে পারি অপরিকল্পিত নগরায়ন। ঢাকা, চট্টগ্রাম সহ শহরের জলাধার, ওয়াটল্যান্ড, খাল ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমেছে। এছাড়া রয়েছে বন উজাড় করে ফেলা। সিলেট এবং চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে গাছ কাটার ফলে মাটি ধারণ ক্ষমতা হ্রাস ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে এবং অবকাঠামো ত্রুটি, বন্যারোধী বাঁধের রক্ষণাবেক্ষণের অভাব, যেমন ফেনী নদীর বাঁধ ফেটে যাওয়া। ষষ্ঠ কারণটি হচ্ছে অপর্যাপ্ত পূর্ব প্রস্তুতি। আমরা আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরও যখন আমরা জানি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমরা পূর্ব প্রস্তুতি নিতে গাফলাতি করি, যার দরুন আমাদের এই ছোট্ট আকারের বন্যা আমাদের ক্ষয়ক্ষতির হার বাড়িয়ে দেয়। ষষ্ঠ কারণটি হচ্ছে অপর্যাপ্ত পূর্ব প্রস্তুতি। স্থানীয় পর্যায়ে বন্যা সতর্কীকরণ ব্যবস্থা দুর্বলতা রয়েছে।
তার উদাহরণ হিসাবে 2022 সালে সিলেট সুনামগঞ্জে যে বন্যা হয়েছিল সেখানে ক্ষয়ক্ষতি দেখলে আপনারা বুঝতে পারবেন। 2022 সালে সিলেট সুনামগঞ্জে যে বন্যা হয়েছিল সেখানে প্রায় 150 জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন, প্রায় 72 লাখ মানুষ পানিবন্দী ছিলেন এবং 3 দিনের মতো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ছিল এবং প্রায় 500টির বেশি স্কুল ধ্বংস হয়েছিল। এখানে সবচেয়ে বড় যে ঘাটতি ছিল, ভারত থেকে আসা সুরমা কুশিয়ারা নদীর পানি প্রবাহের রিয়েল টাইম ডাটা শেয়ারিং ব্যবস্থা অনুপস্থিত ছিল, যার ফলে 2022 সালে সিলেট বন্যায় 48 ঘন্টার আগে স্থানীয়দের কাছে সতর্কবার্তা পৌঁছায়নি, যার দরুন এই ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় স্থানীয় বাঁধ মেরামতের জন্য বরাদ্দকৃত 320 কোটি টাকার মধ্যে শুধুমাত্র 42% ব্যবহার করা হয়েছে। এছাড়া ফেনী নদীর বাঁধ 2019 সালে ফাটল ধরলে তা কিন্তু মেরামত হয়নি। এ ধরনের অসঙ্গতি আমাদের জন্য বিপদ ডেকে আনে। আমাদের দেশের সরকারের দুর্যোগ ব্যবস্থা যারা বসে আছেন তারা আমাদের এইসব দুর্যোগ থেকে রক্ষার পরিবর্তে বরঞ্চ আমাদের দেশের জন্য দুর্যোগ নিয়ে আসছেন শুধুমাত্র এ ধরনের অসঙ্গতির জন্য। এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের সরকারি দল এবং রাজনৈতিক দলের টনক কখন নড়বে? তাদের এই অসঙ্গতি এবং দুর্নীতি দরুন আমাদের দেশের সাধারণ মানুষেরা প্রতিনিয়তই দুর্যোগ এবং দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক দলের স্বার্থের জন্য সাধারণ মানুষকে ভিকটিম বানিয়ে প্রতিনিয়তই তারা দুর্নীতি করেই যাচ্ছেন। আমাদের দেশের রাজনীতির অবস্থা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতির বলি হচ্ছেন সাধারণ মানুষেরা। আমাদের দেশের উন্নয়নে এগোতে পারছে না শুধুমাত্র এই প্রতিহিংসার রাজনীতির দরুন। আমরা কি পারি না এই রাজনীতি সংসদের ভিতরে বিদ্যমান রাখতে? সংসদের বাইরে যখন আসবো আমরা এক বাংলাদেশ হিসাবে একে অপরের সহযোগিতা করে দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাব। এজন্য অবশ্যই প্রয়োজন আমাদের দেশের রাজনীতির বড় একটি পরিবর্তন। আমরা জানি না এই পরিবর্তন আদৌ কি সম্ভব হবে কিনা না। তার জন্য আমাদের দেশের সাধারণ জনগণকে পরিবর্তন হতে হবে। এসব দুর্যোগ দুর্ভোগ মোকাবিলা করার জন্য আমাদেরকে সেই সব ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য কাজ করবেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে একটি অনুরোধ আপনাদের কাছে রেখে যাই, বর্তমান এই অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পাশে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আশা করি এই দুর্যোগ বেশি দীর্ঘায়িত হবে না। খুব শীঘ্রই আমরা পুরনো বাংলাদেশে চলে যাব এবং আমরা সবাই মিলে দেশের জন্য একত্রে কাজ করব এবং দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে উঁচু করে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।